আমি টেবিল থেকে খুঁজে ক্রাশের বোতামটা বাইর করলাম। সেটা দেখে আমি বরফের মতো গলে গেলাম। বোতামটাকে কয়েকটা কিস কইরা নাচতে লাগলাম। হঠাৎ বাস সাধলো বিছানায় পায়া, ফলে উষ্টা খাইয়া পড়লাম। পইরা শাড়ির মতো চিল্লাতে লাগলাম, ওরে বাবা গো, কোমর গেল গো। আব্বা আম্মা দৌড়ে এসে বলল, কি হয়েছে ছোয়া, দরজা খোল। আমি সাথে সাথে চুপ করে গেলাম। বললাম, কিছু হয় নাই। আম্মা বলল, তুই দরজা খুলবি না দরজা ভাঙবো? আমি মুখ বাঁকা করে বিছানা ধরে উঠে দরজা খুললাম। সাথে সাথে আব্বা আমার রুমে ঢুকলেন। সন্ধিহান কিছু না দেখে আব্বা বললেন, কি হয়েছিল? আমি বিছানায় বসে বললাম, বিছানার সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলাম। এত বড় দামড়ামি হয়েছিস, এখনো চলতে শিখিস নাই? চোখগুলো কি হাতে নিয়ে হাঁটিস? আব্বা আমার কাছে এসে বলল, তুই কি প্রেম করছিস? আমি বিরক্ত হয়ে বললাম, আবার এই এক কথা জিজ্ঞেস করতাস? তো কি করব, যা শুরু করেছিস। সত্যি করে বলতো, কার প্রেমে পড়েছিস? আমি দুজনের দিকে তাকাই আছি। আমার আব্বা আম্মা লাভ ম্যারেজ, তাই মনে করতেছে আমাকে জিজ্ঞেস করলে আমি শ্বশুর করে বলে দেব। ওটি হচ্ছে না, আগে আমি কিরাসকে পটাবো তারপর। কিন্তু কিরাস, আমি বললাম, ওসব কিছুই না। আসলে একলা একলা ভালো লাগে না, আর এখনো বিয়ে করারও বয়স হয় নাই, তাই নিজে নিজেই সময় কাটাইতেছি। তোমরা যাও তো, আমি পড়ুম। আব্বা আম্মা হয়তো বুঝতে পারছে আমি কিছু কমু না, তাই হতাশ হয়ে বেরিয়ে গেল। আমি দরজা মেরে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। আমার চেনটা খুলে বোতামে লাগিয়ে আবার গলায় ঝুলিয়ে দিলাম। বাহ, কি সুন্দর লাগতেছে, একেবারে পারফেক্ট হয়েছে আমারে। আমি বোতামটা হাতের মুঠোয় ধরে টেবিলে বসলাম। ওটাতে একটা চুমু দিয়ে পড়ায় মনোযোগ দিলাম। এর মধ্যে আরও এক সপ্তাহ অতিবাহিত। শুক্রবার আসলো। আমি ঘুম থেকে হাই তুলতে তুলতে উঠলাম। আজকে আমার জায়গা নাই, তাহলে আজকে কোনো কাজ নাই। ফ্রেশ হয়ে ধীরে সুস্থে খাবার খাইলাম। আম্মা রুমে উকি দিয়ে দেখলাম আম্মা কার সাথে ফোনে কথা বলতেছে। আমি নিজের রুমে এসে একটা গল্পের বই নিয়ে বসলাম। আম্মা আমার রুমে উকি দিতে আমি বললাম, আজকে কাপড় ধুইবা না? আম্মা আমার কাছে এসে বলো, হঠাৎ তোর কাপড় ধোয়ার এত আগ্রহ? তো আগ্রহের কি আছে, প্রত্যেক শুক্রবারই তো তুমি কাপড় ধোও। মনে মনে কইলাম, প্রত্যেক শুক্রবারই তো আমার চেরি ফলের লগে ছাদে দেখা হয়, তাই প্রত্যেক শুক্রবার আমার ছাদেই কেরাস ডে। তাই এত আগ্রহ। তুই তো নিজের কাপড় সব জমায় রাখিস, যা আজকে তুই ওগুলো নিজে ধুবি। আমি কিছু না বলে উঠে গেলাম। আলমারি থেকে খুঁজে ময়লা কাপড় বাইরে করে ওয়াশরুমে চলে গেলাম। আজকে কেন জানি প্রতিবাদ করতে মন চাইল না। হয়তো কেরাসের সাথে দেখা করার লোভ সামলাতে পারি নাই। কাপড় ধুতে ধুতে হাত ব্যথা হইয়া গেল। দুইটা ভারী বালতি টাইনা টাইনা 5 তলায় উঠে হাঁপাই গেলাম। বাপরে, কেরাসের চোটে ইচ্ছে মতো কাপড় ধুইছি, এখন অবস্থা টাইট। আমি ঘেয়ে নেমে একাকার। ছাদে বালতি দুটো রেখে দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালাম। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। কতক্ষণ দাঁড়াইয়াছিলাম জানি না। চোখ খুলে তাকাতেই সারা শরীর হিম বয়ে গেল। আমার কেরাস দাঁড়িয়ে আছে, যদিও আমার দিকে মনে হয় খেয়াল করে নাই। মনোযোগ দিয়ে কি যেন দেখতেছে। হাতে ডিএসএলআর ক্যামেরা। ওয়াও! হঠাৎ নিজের দিকে খেয়াল হতেই কেমন কেমন লাগলো। ঘামে পানিতে পুরো ভিজে আছি। ইস, আমি কোনো মতে কাপড় মেলে তাড়াতাড়ি যেতেই একটা বড় রকমের উষ্টা খাইলাম। আমার মনে হলো আমি পড়াতে পুরো বিল্ডিং হয়তো কাঁপতে উঠছে। আমি কি এতটাই মোটা? কিছুক্ষণ এটা নিয়ে ভাইবা মাত্র চিৎকার দিমু, মা গো! সাথে সাথে মুখ চেপে ধরলাম। কোনো মতে দেওয়াল ধরে উঠে হাঁটতে গিয়া ভালো মতো পা মচকে গেছে। পেছনে তাকাই দেখি কিরাস আমার দিকে তাকাই আছে। আমি মনে মনে কইলাম, সার্কাস দেখতেছে। আমি পইড়া গেলাম আর একটু তুলতেও আসলো না। আমি খোঁড়াতে খোঁড়াতে তার আড়ালে গিয়া সিঁড়িতে বসে পড়লাম। মনে মনে চিৎকার করতেছি, আল্লাহ গো, কি দুনিয়া পাঠাইলা! পইড়া এত ব্যথা পাইলাম, অথচ একটু আয়সা জিজ্ঞেস পর্যন্ত করলাম, আব্বা আমার কি ব্যথা? আমি মনে মনে চিল্লাইতেছি, আর এমন সময় সে পেছন থেকে এসে বলল, পুরো রাস্তায় মেরে বসে আছো কেন, সাইড দাও। আমি বেকুবের মতো তার দিকে তাকাই আছি। সে আবার ইশারা করে পা সরাতে বললে আমি পা সরাই দিলাম। সে সুরসুর করে নেমে গেল। আমার ইচ্ছে করতেছে ডাক ছেড়ে কাঁদি। যাই হোক, এখন কায়দা লাভ নাই, নিচে তো যেতে হবে। আমি রেলিং ধরে উঠতে গিয়ে আবার বসে পড়লাম। প্রচুর ব্যথা করতেছে। তাকাই দেখে কালো হইয়া ফুইলা গেছে। আল্লাহ গো, কি হলো এটা? এমনিতে ক্রাশের সামনে পইরা ইজ্জতের ফেলুদা, আর এখন পায়ের ব্যান্ড বেজে আছে। আমি আরেকবার চেষ্টা কইরা হাল ছেড়ে বসে রইলাম।
হঠাৎ দেখে কেউ আমার দিকে হাত বাড়িয়ে আছে। তাকায় দেখে কেরাস আমার দিকে তাকাই আছে। তারে দেখে আমার মনে লাড্ডু ফুটতে লাগলো। সে কলো, এত বড় মেয়ে হয়েছেও এখনো হাতে শেখো নাই। আমি ভেবলার মতো বসে রইলাম। সে আবার কলো, আমি ছবির নায়ক না যে তোমাকে কোলে তুলে নিব, আমার কাঁধে হাত রেখে ওঠো। ও আমার সামনে ঝুঁকতেই আমি ওর কাঁধে হাত রেখে দাঁড়াইলাম। তার সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলাম। রেলিং ধরে দাঁড়াইলাম, মনে মনে বললাম, কি মানুষে ভালোবাসলাম, পড়ে যাইতেছি তাও একটু ধরতেছে না। যাগে, অত্যন্ত আসছে তো। সে আমাকে বাসার দরজার সামনে পৌঁছে দিয়া ছেড়ে দিল। আমি পড়ে যাইতে লাগলে দরজা ধরেও দাঁড়ালাম। সে নিজের বাসায় ঢুকতে ঢুকতে বলল, ভালো করে গোসল করো। ইস, আমাকেও এখন গোসল করতে হবে বলেই দরজা মিলে দিল। আমার রাগের মাথায় চুল ছিঁড়তে মন চাইতেছে। আমি দরজা নক করতেই আম্মা এসে দরজা খুললো। আমাকে দেখে কইল, কি রে, বালতি কই? ছাদে। আমার পা মচকে গেছে, আনতে পারি নাই। কিভাবে মচকালো? হাঁটতে তো পারিস না ঠিক মতো। ক্লাস 8-এ পড়ে, এখনো হাঁটতে জানে না। তুমি এখন তো বলবা না আমাকে ঢুকতে দিবে। আমি অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকলাম ভেতরে। সবার উপর রাগ হইতেছে, বিশেষ করে আমার ওই অকম্মা পা দুটার উপর। যখন তখন খালি উষ্টা খায়। আম্মা বাম দিয়ে গেল, আমি ওটা না লাগিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গায়ে বালতি বালতি পানি ঢালতেছি আর ভাবতেছি, আমার গায়ে গন্ধ তো বাজে যে তার গোসল করতে হবে। আজকে ঢললে আমি সব গন্ধ দূর করুম। যদি আমার গায়ে এক ফোঁটাও গন্ধ থাকে তো আমার নামও ধুর বাবা। টুলে বসে গোসল করা যাবে নাকি? 7 নম্বর বার বালতি পুনরায় সময় আম্মা বাইরে থেকে ডাক দিয়ে বলো, কী রে সোয়া, বেঁচে আছিস নাকি? আমি চিল্লিয়ে জিজ্ঞাসলাম, হইছে, মরতে যাই কেন? না, তোর কাকের গলা শুনতে পাচ্ছি না তো তাই বললাম, এখন বের হ। তখন থেকে তো খালি পানি ঢালার আওয়াজ শুনতেছি। আমি মুখ বাঁকা করে শেষ বালতির পানি গায়ে ঢেলে বের হলাম। বিছানায় গায়ে দিয়ে ভাবতেছি কি করা যায়। আম্মা এসে জিগালো, বাম লাগাইছিস? ওহ, ভুলে গেছি। তোর যে কি মনে থাকে, এই বয়সে যদি এমন ভুলে যাস, বুড়া বয়সে কি করবি? দেখি পা, ইস রে, কেমনে পড়ছিস? আল্লাহ ভালো জানেন, পুরো কালো হয়ে গেছে। ধর এখন বাম লাগা, আমি বড় পানি। তোর আব্বু আসলে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি ভালো মেয়ের মতো বাম লাগাই। বরফের ছেঁকা দিতে লাগলাম। দুপুরে খাওয়া শেষে লুকিয়ে ছাদের দিকে রওনা দিলাম। আম্মা জানলে আমারে ফালাইয়ে পিটাবো। অনেক ভাইবা একটা ব্যাপার মাথায় আইছে, তাই গেলাম ছাদে। গিয়ে দেখি আমি তখন ঠিকই দেখছি কিরাসের জন্মদিনের শার্টটা শুকাইতে দিছে। আমি গিয়ে দেখলাম ওটা শুকিয়ে চকচক করতেছে। আমি চুরির মতো এদিক ওদিক তাকাইয়া শার্টটা ডাকাতি করলাম। জামার মধ্যে ঢুকাইয়া পা টিপে টিপে নামলাম। এখন পায়ে ভীষণ ব্যথা। অনেক কষ্ট রুমে গিয়ে দরজা মারতেই আম্মা কইল, সোহা, কই গেছিলে এই পা নিয়ে? ছাদে গেছিলাম, একটা ইম্পর্টেন্ট জিনিস রাখি আসছিলাম, ওটা আনছি। আমি জামার উপর শার্টটা পরলাম, সাদা শার্ট, বুক পকেটের জায়গায় নীল সুতা দিয়ে অল্প কাজ করা। আমি আয়নার সামনে দাঁড়াইয়া নিজেকে দেখতে লাগলাম। কলারটা নাকের কাছে টেনে ধরতেই একটা মিষ্টি সুবাস নাকে আসলো। আহা, আমার কিরাসের গায়ের গন্ধ তো জোস। বিয়ের পর কিরাসকে একেবারে জড়াই ধরে ঘুমামো। ইস, ভাইবার লজ্জা মুখ ঢাইকে ফেললাম। শার্টটা পরে নাচতে লাগলাম। পাটা মনে করিয়ে দিল আমি কিন্তু রেগে আছি। আর নাচা গেল না। আমি শার্টটা পরে বিছানায় শুয়ে পড়লাম। কিরাসের গায়ে সুগন্ধ আমার চোখে ঘুম ঢুলে আসলো। ঘুম ভাঙল সন্ধ্যার পরে। উঠা মাত্র বিছানা থেকে নামতে যাবো, এমন সময় বসার ঘরে হাসি শব্দ শুনতে পাইলাম। নামতে গিয়ে টের পাইলাম পায়ের ব্যথা এখনো কমে নাই। তাকায় দেখি এখনো কালো হয়ে আছে। কোনো মতে ঘুরাইতে ঘুরাইতে দরজা খুলতে যাবো, তখনই গায়ের দিকে নজর পড়লো। আয় হায়, কিরাসের শার্ট এখনো গায়ে। কোনো মতে ঘোরাইতে ঘোরাইতে দরজা খুলতে যাবো, তখনই গায়ের দিকে নজর পড়লো। হায় হায়, ক্রাশের শার্ট এখনো গায়ে। এখন এভাবে গেলে তো আমার খবর হয়ে যাইতো। আমি তাড়াতাড়ি করে শার্টটা খুলে আলমারিতে লুকিয়ে রাখলাম। তারপর ফ্রেশ হয়ে দরজা খুলে দেখলাম আমার হবু শ্বশুর আম্মা আমার পাশের বাসার আন্টি এসেছেন, আমার সাথে গল্প করতেছেন। আমাকে দেখে ডাকলেন। আমি কোনো মতে গিয়া আন্টির পাশে বসলাম। আন্টি জিজ্ঞেস করলেন, পায়ের কী অবস্থা, ব্যথা আছে এখনো? দেখেন না ভাবি, বৈশা বিকালে ডাক্তার দেখাতে নিয়ে যাব। আর সে পরে পরে ঘুমাইছে। কেমন লাগে? পায়ে কী অবস্থা করেছে, পুরো কালো হয়ে গেছে। ভাই কোথায়? আপনার ভাই নাস্তা আনতে গেছে। দেখি নাস্তা খেয়ে তারপর ডাক্তারের কাছে নিয়ে যাব।
ও জানেন ভাবি, আজকে আমার ছেলের শার্ট চুরি হয়ে গেছে। কি বলছেন, কি করে? আরে ছাদে ধুয়ে শুকাতে দিয়েছিলাম, কাপড় আনার সময় দেখি শার্টটা নেই। আমার ছেলের প্রিয় শার্ট ওটা। কি যে শুরু হলো, দিনে দুপুরে চোরের উৎপাত। আমি ভিজা বিড়ালের মতো দুজনের দিকে তাকাইতেছি আর মনে মনে হাসতেছি, নাচতে মনে করতেছে। শার্টটা আমার ক্রাশের ফেভারিট। ভালো হয়েছে। ওই চাঁদনি না শুটকি ওইটার সাথে এত হেসে হেসে কথা বলছে কেন? চুরি করছে বেশ করছি, ওর জিনিসের উপর শুধু এই ছোঁয়ার অধিকার আছে, আর কারো না। এমন সময় আমার ক্রাশ ঢুকলো। আমি তখন তারে নিয়ে ভাবতেছি, খেয়াল করি নেই। সে এসে বলল, আম্মু চলো নাস্তা খাবে। তুই যা, আমি আসছি। ভাবি, আজকে আমার ছেলে নিজে নাস্তা বানিয়েছে। শুনে আমি সাথে সাথে বললাম, আন্টি আমাকে দিয়েন তো, আমি দেখব কীরকম নাস্তা বানিয়েছে। কেরাস বলল, তোমাকে দেব কেন? জানো আম্মু, কালকে না আমার কলেজের শার্ট শেষ বোতামটা কেউ চুরি করেছে। শুনে সাথে সাথে আমার মুখ অমসি হয়ে গেল। আমি আমতা আমতা করে গলায় ঝোলানো বোতামটা হাত দিয়ে ঢেকে বললাম, আন্টি আমি হাসতেছি, রেডি হতে হবে। আমি বের হওয়ার আগে আপনাদের বাসায় যাব নাস্তা খেয়ে। আচ্ছা আসছে। আমি আঙ্গুল দিয়ে চোখ টেনে জিহ্বা বের করে ওরে ভেঙচি কেটে নিজের রুমে চলে আসলাম। আন্টি চলে যাওয়ার পর আম্মা আমার রুমে আসা একটু থমকে গেল। তারপর আমার ওপর চিকু দিয়ে কলো, গোয়াল ঘর তো তোর রুম থেকে ভালো, কী করছিস? কেন? ডাক্তার কাছে যাচ্ছি। তো কি হয়েছে? বাইরে তো যাইতেছি, একটু সুন্দর করে যাইতে হবে না? আল্লাহ গো, কি মাইয়া দিলা! আম্মা বের হয়ে গেল। আমি মনে মনে হেসে বলতেছি, হে হে হে, আমি তো ক্লাসের বাসায় যাব, একটু সাজুগুজুর ব্যাপার আছে না? কি যে কয় না আম্মা! আমি বোতামটার সাথে মিলে একটা সোনালি রঙের থ্রি পিস পরলাম। মাথায় বেনি করে ওটাকে পেঁচিয়ে খোপার মতো বেঁধে নিলাম। ছোট চুলগুলো মুখের দুই পাশে ঝুলতেছে। আমি চোখে হালকা কাজল দিয়ে ওড়না পরে বের হয়ে আসলাম। আম্মারে চিল্লাইয়া কইলাম, আম্মু আমি আন্টির বাসায় যাইতেছি, আবু আসলে নখ দিও। আমি বের হওয়ার সময় আম্মা জিজ্ঞেস করলো, তুই সত্যি সত্যি যাচ্ছিস? হুম। আমি নখ দিলাম। কেরাস দরজা খুলে বলল, কি চাই? আমি কইলাম, খেতে আসছি, সরেন। সে না সরে আমার দিকে তাকাই আছে। আমি ভাবলাম আমার উপর কেরাস খাইল নাকি, যেভাবে তাকাই আছে। আমি তো মনে মনে খুশিতে বান্দরের মতো লাপাইতেছি, কিন্তু তার কথা শুনে আমার মন ফুটা বেলুনের মতো চুপসে গেল। এটা কোনো রেস্টুরেন্ট না যে আসবে তাকে খাওয়াবো। বাপরে, মেয়েরা কতই না ঢং করতে পারে। তাদের কাছে যাইতেছে না প্রেম করতে যাইতেছে, বোঝাই যাইতেছে না। তাতে আপনার কি, সরেন না। আমি চিৎকার দিতে লাগলাম, আন্টি! হঠাৎ ক্রাশ এসে আমার মুখ চেপে ধরলো। আমি ছাড়ানোর চেষ্টা করতে সে বলল, চুপ, আমি বলছিলাম ভেতরে যাওয়া নিষেধ। আও! আমি তার হাতে কামড় দিলাম। সে ব্যথায় হাত সরিয়ে নিয়ে বলল, বাপরে রাক্ষসী একটা। আমি পায়ের ব্যথা নিয়ে দৌড়ে ওদের বাসায় ঢুকে গেলাম। যাওয়ার আগে ওর দিকেই ভেঙচি কাটা আন্টির কাছে চলে আসলাম। এতক্ষণ আসার সময় হলো, একটু দেরি হয়ে গেছে রেডি হতে। তার উপরে এক বিরাট পাহাড় অতিক্রম করে আসছি। পাহাড়? কই, আমাকে দাও না, খিদে পেয়েছে। আন্টি দুটো পিচ্চি বড়া বের করে দিলেন। আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, মাত্র দুটো? তাও এত ছোটো? এগুলো তো আমার পেটের কোনা দিয়েও যাবে না। আন্টি আমাকে সান্ত্বনা দিয়ে বলল, কি করব, আমার ছেলেটা এত ফাজিল, তোমার জন্য রাখতেই দিল না। আমি ফোপাতে ফোপাতে দুটো বড়া একসাথে মুখে পুরে দিয়ে কইলাম, আমার কেউ ভালোবাসে না। আন্টি বলো, আচ্ছা মা, আর কাঁদে না। আমি কালকে তোমার জন্য বানিয়ে দিব। আমি উজ্জ্বল মুখে কইলাম, সত্যি? তাহলে কালকে বিকেলে আমি শিখতে আসবো। আমি দরজার দিকে তাকাতেই মনে হলো কেউ একজন সরে গেল। ভাবনায় চোখের ভুল হয়তো। কিছুক্ষণ পরে আব্বা নক করলো দরজায়। আমি আন্টি থেকে বিদায় নিয়ে বাইরে বের হলাম। দরজায় যাওয়ার সময় বললাম, আন্টি কালকে কিন্তু আমি আসবো। আন্টি হাসলেন। একটা সময় বাসায় আসলাম, পায়ে প্লাস্টার করা, হাড় নড়ে গেছে। হাড় নড়ার আর সময় পাইল না। আম্মা সাহেব জানিয়ে দিয়েছে বিছানা থেকে নামা যাবে না। আমি মুখ ঘোমরা করে বিছানায় বসে আছি। পাটার দিকে তাকাইয়া ইচ্ছে করতেছে লাথি মারি, কিন্তু পা দিয়ে পাকে কিভাবে লাথি মারি? আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, কালকে যদি আম্মা 114 জারি কইরা রাখে, আমি কেরাসে বাসায় যাবো কেমনে? যত দোয়া দুরুদ আছে সব পড়া ফু দিয়া কইলাম, ভালো পা, তোরে আর কইমু না, তুই তাড়াতাড়ি ভালো হ যা। রাতে আম্মা এসে খাওয়াই দিল। এতদিন তার হাতে খাওয়ার জন্য আমি কলা পিটাইতাম, এখন খাওয়াইয়া দিতেছে, তাও সব তিতা লাগতেছে। কোন দুঃখে আগের ভাড়াটিয়া চলে গেছিল। সকালে ঘুম থেকে উঠে নামতেই পা ভারী লাগলো। তাকায় দেখি প্লাস্টার বাঁধা।
পাটা আমার দিকে চেনা হাসি দিয়ে তাকাই আছে। আমি মনে মনে কইলাম, পা তোরে যে কী করতে মন চাইতেছে। আমি আস্তে আস্তে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে আবার বিছানায় বসলাম। পায়ের কারণে স্কুলে যাইতে হবে না এটা আনন্দের বিষয়, কিন্তু ওই বাসায় যাইতে পারুম কি না সেটাই এখন মুখ্য বিষয়। আম্মা এসে দেখলো আমি বিছানায় বসে হা হুতাশ করতেছি। জিজ্ঞেস করলো কী অবস্থা। আমি খেয়াল করি নাই। তখন আমি ভবিষ্যতের কথা ভাবে নিজেকে সান্ত্বনা দিতেছি। এই দিনেই তো ব্যাপার, জামাইকে না দেখলে কিছু হবে না। আমার ভুরু কুচকে কইল, তোর জামাই আসছে কোথা থেকে? আমি চমকে উঠে আমতা আমতা করে কইলাম, আসলে পায়ে যদি কিছু হয়ে যায় তাহলে আমার জামাইকে তো খোড়া বউ নিয়ে সংসার করতে হবে, তো তাই ভাবছিলাম। আমার মাথায় চটি মেরে বলো, এত দূর না ভেবে সামনে পরীক্ষার কথা চিন্তা কর। ও মা, দূরে চিন্তা না করলে তোমার মেয়ের কি হবে? তোমার ভবিষ্যৎ জামাই তো মনে দুঃখ পাবে, মাইর খাবি, দাঁড়া তোর জেএসসি শেষ হলে বিয়ে দিয়ে দিমো। এই রে, কথা অন্যদিকে মন নিতেছে। যদি সত্যি ধরে বেঁধে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয়? আমি কইলাম, বাদ দাও না আম্মু, আজকে কি নাস্তা বানাইছো? দুধে পাউরুটি চুবাই খাবি? হ্যাঁ, দুধ কেন? দুধ খাবি, তাহলে তাড়াতাড়ি সুস্থ হবি, নইলে তোর আব্বুকে দিয়া নিম পাতা আনাবো। আমি নিম পাতার রস দিয়ে পাউরুটি খাইতেছি। বাপনি শিউরে উঠে বললাম, না আম্মু থাক, এত কষ্ট করা লাগবে না, আমাকে দুধ পাউরুটি দিয়ে দাও। আম্মু এক মগ দুধ আর পাউরুটি দিয়ে গেল। আমি দুধে পাউরুটি ডুবাই নিয়ে চিবাতে লাগলাম। পাউরুটিও আমার দুঃখে দুধে সাপ মারে, বাকিটা মুখে যায়। হঠাৎ গাজর বন্ধুর কথা মনে পড়লো। আমি চিল্লিয়ে কইলাম, আম্মু আমার গাজর দাও। এসে নিয়ে যা, আমি কাজ করতেছি। এখন নামতে ইচ্ছে করছে না, তাই যেভাবে পাউরুটি খাইতেছিলাম ওভাবেই খাইতে লাগলাম। ক্রাশের জ্বালায় জীবন একেবারে তেনা তেনা।